ডেফিনিশনও করেছেন তারা। কাস্ট বেসড ডিসক্রিমিনেশন মানে হচ্ছে ডিসক্রিমিনেশন অন দি বেসিস অফ কাস্ট অর ট্রাইব only against the members of the scheduled castes and scheduled tribes। মানে আগে 2025-এর যে বয়ানটা ছিল এই আইনে, তাতে ছিল কাস্ট বেসড ডিসক্রিমিনেশনের ডেফিনেশনে শুধু শিডিউলড কাস্ট এবং শিডিউলড ট্রাইবদের বিরুদ্ধে ডিসক্রিমিনেশনটা ডিফাইন করা হয়েছিল। আর ডিসক্রিমিনেশনকে ডিফাইন করা হয়েছিল যে ডিসক্রিমিনেশন মানে কি সেটাও বলা ছিল। ডিসক্রিমিনেশন মিনস এনি আনফেয়ার, ডিফারেন্সিয়াল অর বায়াস ট্রিটমেন্ট অর এনি সাচ অ্যাক্ট। এই এনি সাচ অ্যাক্টটা কি কে জানে? সেটাতে যে কোনো অ্যাক্টকেই যে কোনো লোক বলে দিতে পারে এটা একটা ডিসক্রিমিনেটরি অ্যাক্ট against any stakeholder on the grounds only of religion, race, caste, sex, place of birth or any of them। ডিসক্রিমিনেশনকেও এটাকে ডিফাইন করা ছিল। কিন্তু যখনই আমরা চলে এলাম 2026-এর যখন এই এটাই 2025-এর এই বয়ান কিন্তু গৃহীত হয়নি, এই রেগুলেশন কিন্তু আসেনি, এই রেগুলেশনকেও ফেলে দেওয়া হয়েছে। ফেলে দিয়ে 26-এ নিয়ে আসা হয়েছে একটা নতুন বয়ান। সেটা হলো কি, যেখানে 2025-এ কাস্ট বেসড ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে শুধুমাত্র শিডিউলড কাস্ট অ্যান্ড শিডিউলড ট্রাইবসদের এগেনস্টের ডিসক্রিমিনেশনের কথা বলা হয়েছে। 2026-এর এই যে জানুয়ারি, যেটা সদ্য সুপ্রিম কোর্ট রদ করে দিল যেটার প্রয়োগ, তাতে লেখা ছিল কাস্ট বেসড ডিসক্রিমিনেশন মিনস ডিসক্রিমিনেশন only on the basis of caste or tribe against the members of the scheduled castes, scheduled tribes and other backward classes। অর্থাৎ এই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসটাকে যোগ করা হলো। 2025-এর বয়ানে এই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসকে ঢোকানো হয়নি বলেই ওটাকে ফেলে দিয়ে 2026-এ নতুন বয়ান হলো। এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের মধ্যে আমরা জানি অনেক মাইনরিটি ক্যাটেগরির লোকেরাও ঢুকে রয়েছে। অর্থাৎ যারা আইন মামলাটা করেছিলেন তাদের মধ্যে রাধিকা ভেমুলা এবং আবেদা সালিম টাডভি। এই পায়েল টাডভি অরিজিনালি একজন ট্রাইবাল গার্ল, কিন্তু তারা কনভার্ট করে ইসলামিস্ট হয়েছিলেন। এবং যদি 2025-এর বয়ানটা বজায় থাকতো তাহলে শিডিউলড কাস্ট অ্যান্ড শিডিউলড ট্রাইবসরা অ্যান্টি ডিসক্রিমিনেটরি প্রোটেকশন পেতেন। কিন্তু যারা কনভার্ট হচ্ছেন, যারা ট্রাইবালস থেকে কনভার্টেড হচ্ছেন বা শিডিউলড কাস্ট থেকে কনভার্টেড হচ্ছেন, তারা তো প্রোটেকশন পেতেন না। ফলে তাদের জন্যই ওই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, যার মধ্যে মাইনরিটি গ্রুপসগুলোও ঢুকে রয়েছে, সেইটাকে ঢোকানোর জন্যই 2025-এর বয়ানটা অ্যাকসেপ্টেড হয়নি, 2026-এর নতুন বয়ান আনতে হয়েছে। এবং ভালো করে আমাদেরকে বুঝতে হবে যে 2026-এর বয়ানে ডিসক্রিমিনেশনকে কিভাবে ডিফাইন করা হয়েছে। Discrimination means any unfair, differential or biased treatment or any such act against any stakeholder, whether explicit or implicit। ভালো করে খেয়াল করবেন, মানে কোনো বায়াস যদি দেখতে পাওয়া যায়, কোনো ডিফারেন্সিয়াল বা কোনো আনফেয়ার ট্রিটমেন্ট এক্সপ্লিসিটলি মানে প্রকাশিত অথবা ইমপ্লিসিট অথবা অপ্রকাশিত, অন দি গ্রাউন্ডস ওনলি, অপ্রকাশিত হলেও মানে অর্থাৎ যে কোনো লোকের মনে হতে পারে যে আপনি তাকে ডিসক্রিমিনেট করছেন, আপনার আচরণ তাকে ডিসক্রিমিনেট করছে। ইমপ্লিসিট অর্থাৎ কি না, যেটা আপনি হয়তো ডিসক্রিমিনেট করছেনই না, আপনার আচরণে এক্সপ্লিসিটলি কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু কোনো ব্যক্তির মনে হলো, মানে কোনো ছাত্রর মনে হলো, আমি যদি একজন আদার ব্যাকওয়ার্ড ওবিসি ছাত্রী হই, আমার মনে হলো আমার অধ্যাপক আমার বিরুদ্ধে ডিসক্রিমিনেটরি স্টান্স নিচ্ছেন, তার ভাবসাবটা আমার প্রতি ভালো নয়, তাহলেও কিন্তু চার্জ আমি আনতে পারি। মানে এতটাই ডেঞ্জারাস ধরনের, এক্সপ্লিসিট অর ইমপ্লিসিট, অন দি গ্রাউন্ডস only of religion, race, caste, gender, place of birth, disability or any of them. It also includes any distinction, exclusion, limitation or preference which has the purpose
or effect of nullifying or impairing equality of treatment in education, and in particular of imposing conditions of any stakeholder or group of stakeholders which are incompatible with human dignity. ভয়ঙ্কর কথাবার্তা। মানে আমার তো মনে হচ্ছে পড়ে যে পারপাস অফ ইফেক্ট হুইচ হ্যাজ এনি লিমিট ডিস্টিংশন এক্সক্লুশন লিমিটেশন অর প্রেফারেন্স হুইচ হ্যাজ দি পারপাস অর ইফেক্ট অফ নালিফাইং অর ইম্পেয়ারিং ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট ইন এডুকেশন। মানে মনে করুন কোনো ছাত্র যদি ভালো পরীক্ষা দিয়ে ভালো নম্বর পায়, অন্য আরেকজন ছাত্র যদি ওই যারা প্রোটেক্টেড, যারা অ্যান্টি ডিসক্রিমিনেটরি প্রোটেকশন পাচ্ছে যে গ্রুপগুলো, সেই 5টা গ্রুপের কোনো ছাত্র যদি কম নম্বর পায়, তাহলে তার পক্ষেও কিন্তু বলবার একটা সুযোগ, এইখানে আইনের যা বয়ান, রেগুলেশনের যা বয়ান, তার দ্বারা কিন্তু সেখানেও তার জন্য একটা সুযোগ তৈরি হয়ে যাচ্ছে অভিযোগ করার, যে আমাকে কম নম্বর দেওয়া হয়েছে কারণ আমাকে ডিসক্রিমিনেট করতে চাওয়া হচ্ছে বলেই। Any preference which has the purpose or effect of nullifying or impairing equality of treatment in education. Impairing equality or of treatment in education. মানে আমাকে বেশি কম নম্বর দিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছে করে, আমার নম্বর বেশি পাওয়ার কথা। ও যদি 100-তে 90 পায়, আমি কেন 100-তে 47 পাবো? অর্থাৎ this is an anti-meritocratic clause. UGC, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, মেরিটের কোনো জায়গা নেই। মানে এমন আমি রেগুলেশন বানালাম যার মাধ্যমে জেন্ডারটা বড় হয়ে দাঁড়াচ্ছে, কাস্টটা বড় হয়ে দাঁড়াচ্ছে, ট্রাইবটা বড় হয়ে দাঁড়াচ্ছে, সমস্ত কিছু বড় হয়ে দাঁড়াচ্ছে, শুধু মেরিটের কোনো মূল্য নেই। এমন যেটাকে এমন গ্রাউন্ড তৈরি করে দেওয়া হচ্ছে যার দ্বারা এমনকি মেরিটোক্রেটিক ইভ্যালুয়েশনকেও ছাত্ররা ডিসক্রিমিনেশন বলে ইন্টারপ্রেট করতে পারে। তার গ্রাউন্ড, তার জন্য রেগুলেশন আনছে কে? না, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এটা তো একেবারে একটা অসম্ভব ব্যাপার। এবং তারপরে শুধু তাই নয়, এবং তারপর দেখা যাচ্ছে যে কোনো অফ ইম্পোজিং কন্ডিশনস অন এনি স্টেক হোল্ডার অর গ্রুপ অফ স্টেক হোল্ডার্স which are incompatible with human dignity. অর্থাৎ কাউকে অ্যান্টি ডিসক্রিমিনেশনের হাত থেকে বাঁচাতে গিয়ে অন্য আরেক দল ছাত্রকে যদি এমন কিছু মেনে নিতে বলা হয় যা তাদের মনে হবে যে তাদের হিউম্যান ডিগনিটির বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন তারাও কিন্তু পাল্টা রিট্যালিয়েট করতে পারে। এই কারণেই কিন্তু অনেকে বলছে যে এই আইনটা, এই রেগুলেশনটা আনাই হয়েছে ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশনগুলোতে জাতি দাঙ্গা বাঁধানোর জন্য। খুব স্বাভাবিক, এরকম আইন এরকম পড়লে তো মনে হতেই পারে কারুর যে এই যে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া, একটা সিম্পল কথা, কারুর বিরুদ্ধে ডিসক্রিমিনেশন চলবে না। এবং সত্যি অ্যান্টি ডিসক্রিমিনেটরি সেই অ্যান্টি ইকুইটি সেল এবং অ্যান্টি ডিসক্রিমিনেশন অফিসার এই সমস্ত থাকা দরকার। এটা নিয়ে আমারও কোনো কিছুমাত্র সন্দেহ নেই, এবং কোনো ডিসক্রিমিনেশন চলতে পারে না। তবে হ্যাঁ, মেরিটোক্রেটিক ক্যাটেগরাইজেশন তো থাকতেই হবে। ভালো ছাত্র খারাপ ছাত্রের ক্যাটেগরাইজেশন তো থাকতেই হবে, বিকজ লেখাপড়া ইজ অল অ্যাবাউট দ্যাট। লেখাপড়া ইজ অল অ্যাবাউট দ্যাট। যারা বেশি ভালো করে লেখাপড়া করবে তারা ভালো নম্বর পাবে, ভালো ভালো জায়গাগুলোতে যাবে, যারা করবে না তারা পাবে না। এই না পাওয়াটা আসলে না পাওয়া নয়, যে সেইটা বরঞ্চ পলিসিজ আনতে হবে, একই ক্লাসের এডুকেশনকে গ্রেড করতে হবে। যদি কেউ মনে করেন যে কোনো ব্যক্তি অনেক দিন ধরে তারা অনেক পুরুষ ধরে তাদের প্রজন্মের পর প্রজন্ম তারা লেখাপড়া করেননি, সুতরাং একটা পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসছেন, সেক্ষেত্রে তাদেরকে একই ক্লাসের বিভিন্ন একই ক্লাস এডুকেশনের বিভিন্ন গ্রেড আমরা তৈরি করতে পারি। অর্থাৎ একটু সহজতর একটা, যারা অনেক প্রজন্ম শিক্ষিত নন তাদের জন্য তাদের সিলেবাস এবং তাদের প্রশ্নপত্র যেরকম হবে, তার চাইতে যারা অপেক্ষাকৃত ভালো, মানে অপেক্ষাকৃত শিক্ষিত পরিবার থেকে যারা আসছেন, তাদের জন্য একটু গ্রেড 2
তাদের জন্য তাদের ইভ্যালুয়েশন এবং সিলেবাসও অন্যরকম হোক, এবং যারা সুপারলেটিভ ব্রেইনস, সুপারলেটিভ মেরিটস, তাদের জন্য মেবি গ্রেড 3, তাদের জন্য পরীক্ষার প্রশ্নপত্র সিলেবাস সব আলাদা হোক, এবং এই আলাদা আলাদা গ্রেডের স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টিচাররা থাকুন। তাতে তো বরঞ্চ অনেক বেশি কর্মসংস্থানও হবে শিক্ষাক্ষেত্রে। আমরা বরঞ্চ এই সমস্ত পলিসি ভাবি, রাদার দ্যান এই ধরনের উদ্ভট সমস্ত নিয়ম কানুন নিয়ে এসে। এবং সব থেকে আমার মনে যে প্রশ্নটা জাগলো, যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস, যে ব্যক্তি হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে পৌঁছে গেছে সে কি করে ব্যাকওয়ার্ড থাকে? সে কি করে আর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের মধ্যে বিলং করবে? যে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে পৌঁছে গেল, ভর্তি হয়ে গেল, এবার লেখাপড়া করবে, অটোমেটিক্যালি তার আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস থেকে সে ব্যক্তি হিসেবে সে তো বেরিয়েই আসছে। তার ক্লাস যাই হোক না কেন, তার বাড়িঘর ধরে তার বাবা, তার ঠাকুরদা হয়তো শিক্ষিত ছিলেন না, তারা হয়তো শিক্ষিত নন, কিন্তু সেই ব্যক্তি যেই মুহূর্তে ঢুকে পড়লেন ইনস্টিটিউশনে, হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস, এবং কোনারে ঢুকলেন অথবা কোনার ইউনিভার্সিটিতে ঢুকলেন, তখনই তো তিনি আর ব্যাকওয়ার্ড থাকলেন না, অটোমেটিক্যালি তিনি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস থেকে বেরিয়ে গেলেন, সেই ব্যক্তিটি তো বেরিয়ে গেলেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ সেখানে কনস্টিটিউশনের একটা গাইডলাইন আছে, কি কনস্টিটিউশন বলে দিয়েছে যে কতগুলো কাস্ট এবং ট্রাইবকে শেডিউলিং করা হয়েছে, সুতরাং সেই বিষয়ে আমার কোনো বলার কিছু থাকতে পারে না। কিন্তু এই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই ব্যাপারটা একটা ভয়ঙ্কর রকমের ডাইসি, কারণ মণ্ডল কমিশনের রিপোর্টের চাইতে ভেগ এবং ইল প্রিপেয়ার্ড রিপোর্ট আমি আর একটাও দেখেছি বলে তো মনে করতে পারি না। সুতরাং সেই মণ্ডল কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের ক্লাসিফিকেশন হয়েছে, সেইভাবে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্লাসিফিকেশন হওয়া যায় কিনা, এটা নিয়েই আমার ঘোর সন্দেহ। সুতরাং এগুলো একেবারেই ভালো লাগছে না মোটেই, এটা সুবিধাজনক কোনো বিষয় নয়। এবং